আমাদের সকলের শত্রু, এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা ফাঁসির দড়ি এড়িয়ে সোজা রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে রাজনীতির দাবার বোর্ডে এমন লোমহর্ষক প্রত্যাবর্তন হয়তো হলিউডের যে কোনো ব্লকবাস্টার থ্রিলারকেও হার মানাবে। একদিকে চরম বিতর্ক এবং বেপরোয়া ক্ষমতার অতীত, আর অন্যদিকে পরাশক্তি ভারতের রক্তচক্ষু আর সেই কুখ্যাত 10 ট্রাক অস্ত্রের হিমশিম ইতিহাস। দর্শক, সব সমীকরণ আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় কি সত্যিই ফিরছেন লুৎফুজ্জামান বাবর? আর তার হাতে কি উঠতে যাচ্ছে দেশের সবচেয়ে ক্ষমতাধর স্বরাষ্ট্র মন্ত্রণালয়? যদি তাই হয় তবে দিল্লির সাউথ ব্লকের ঘুম হারাম হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। দর্শক, আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি রাজনীতির এমন এক মাস্টার প্ল্যান যা শুধু দেশের সীমানায় নয়, কাঁপিয়ে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে। 2013 সালের 18 নভেম্বর চরম বিতর্কিত 10ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সরকার গঠন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় মন্ত্রিসভার সদস্য সংখ্যা পৌঁছেছিল 66 জনে, যা ছিল এই স্বাধীন বাংলাদেশের ইতিহাসের আকারের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ। কিন্তু এবার সেই রেকর্ড ভাঙতে চলছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের ছুটি শেষ হতেই রাজনীতির মাঠে কান পাতলে শোনা যাবে এক বিশাল রদবদল এবং সম্প্রসারণের জোরালো গুঞ্জন। অর্থাৎ বাড়তে যাচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার আকার। বর্তমানে এই মন্ত্রিসভার সদস্য সংখ্যা 49 জন, যাদের বেশিরভাগই নতুন এবং দাপ্তরিক কাজে তুলনামূলকভাবে নবীন। এই অনভিজ্ঞতার কারণে সরকারের দৈনন্দিন কাজে আমলাতন্ত্রের জটিল গ্যারাকলে মাঝে মাঝেই ছন্দপতন ফুটে উঠছে। আর এই প্রশাসনিক স্থবিরতা কাটিয়ে উঠতেই এবার তারেক রহমান এক সুদূর প্রসারী প্ল্যান দিতে যাচ্ছেন। তিনি মন্ত্রিসভায় যুক্ত করতে চলেছেন বিএনপির সেই সব পরীক্ষিত, পোর খাওয়া এবং ত্যাগী নেতাদের, যারা রাজপথ এবং প্রশাসন উভয় জায়গাতেই সমান পারদর্শী। জানা গেছে তারেক রহমানের এই মেগা মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান, গাজীপুর 5 আসনের সংসদ সদস্য AKM ফজলুল হক মিলন এবং ঢাকা 19 আসন থেকে নির্বাচিত ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। এছাড়াও সরকারের কাজের গতি আনতে টেকনোক্র্যাট কোটায় স্থান পেতে পারেন ডক্টর আসাদুজ্জামান। একই সঙ্গে মন্ত্রিসভার কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাস হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কৃষি ও প্রাণী সম্পদ, বাণিজ্য, শিল্প, পাট, বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের দপ্তর নতুন করে বন্টন করা হতে পারে। সম্প্রসারিত এই মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পাশাপাশি বেশ কয়েকজন উপদেষ্টা ও উপমন্ত্রীও যুক্ত হচ্ছেন। চমক থাকছে আরও, এই মন্ত্রিসভায় অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের অংশ হিসেবে একজন দাপুটে নারী সংসদ সদস্যকেও যুক্ত করা হচ্ছে এবং গুঞ্জন রয়েছে তিনি হলেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পাশাপাশি সংসদে নিজের বাগ্মিতা দিয়ে ঝড় তোলা এবং তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত আন্দালিব রহমান পার্থও রয়েছেন এই হাই প্রোফাইল তালিকায়। যদিও দেশবাসীর কাছে বর্তমানে তার ইমেজের অনেক ঘাটতি হয়েছে, কারণ তিনি সংসদে জুলাই সনদ এবং জুলাই বিপ্লবকে নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন। দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় এবং বেগম সেলিনা রহমানের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তবে এসব নাম রাজনীতির স্বাভাবিক হিসেব নিকেশের অংশ হলেও এই মন্ত্রিসভা সম্প্রসারণের সবচেয়ে বড় এবং সবচেয়ে লোমহর্ষক এবং ভূরাজনৈতিকভাবে সবচেয়ে চমকপ্রদ নামটি লুকিয়ে আছে লুৎফুজ্জামান বাবরের নামের সাথে। এই গুঞ্জন কেবল গুঞ্জন নয়, রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আমূল উন্নতি এবং প্রশাসনকে শক্ত হাতে নিয়ন্ত্রণের জন্য বাবরকে পূর্ণাঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ফিরিয়ে আনতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এখানেই লুকিয়ে আছে রাজনীতির দাবার বোর্ডের সবচেয়ে বড় থ্রিলার। একদম ফাঁসির সেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে লুৎফুজ্জামান বাবরের এই প্রত্যাবর্তন কেবল একজন নেতার প্রত্যাবর্তন নয়, এটি হলো বাংলাদেশের রাজনীতির সবচেয়ে রহস্যময় এবং প্রভাবশালী এক অধ্যায়ের পুনরুত্থান। 2001 সালে খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারে যখন তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন তিনি ছিলেন সরকারের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন। তার চোখের ইশারায় চলত দেশের পুলিশ, গোয়েন্দা এবং পুরো প্রশাসন। কিন্তু বাবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার এই সম্ভাব্য সিদ্ধান্তটি কেন এত বেশি আলোচনার জন্ম দিচ্ছে? কেন এই একটি নামের কারণে নয়াদিল্লির কপালে চিন্তার ভাঁজ পড়েছে? এর উত্তর লুকিয়ে আছে সেই বিখ্যাত এবং চরম বিতর্ক 10 ট্রাক অস্ত্র মামলার নথিপত্রের গভীরে। লুৎফুজ্জামান বাবর কখনোই ভারতের কাছে একজন পছন্দের ও গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন ভারতের সবচেয়ে চক্ষুশূল, কারণ এই 10 ট্রাক অস্ত্র মামলায় সরাসরি অভিযুক্ত ছিলেন এই বাবর। ভারতের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি ছিল 2004 সালের এপ্রিলে চট্টগ্রামের CUFL ঘাটে ধরা পড়া ওই বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রের চালানটি মূলত ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন
অর্থাৎ উলফার জন্য নিয়ে আসা হচ্ছিল। সেই চালানে ছিল হাজার হাজার অ্যাসল্ট রাইফেল, রকেট লঞ্চার এবং বিপুল পরিমাণ বিস্ফোরক, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানচিত্র দখলে এক বিরাট ভূমিকা রাখত। আর এই পুরো অপারেশনের মাস্টারমাইন্ড এবং নেপথ্য কারিগর হিসেবে অভিযোগের আঙ্গুল পুরোপুরি তোলা হয়েছিল তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই লুৎফুরুজ্জামান বাবরের দিকে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের মতে বাবর সেই সময় বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এক ভয়াবহ ছায়াযুদ্ধ চালানোর ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।